বিপুল তেল সম্পদে কাল হলো ভেনেজুয়েলার, তেলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। কেন লাতিন আমেরিকায় নজর ট্রাম্পের, মাদক পাচার ঠেকানো নাকি কর্পোরেট স্বার্থ? বিক্ষোভের জেরে টালমাটাল ইরান, হুমকির মুখে ইরানি বিপ্লবের অর্জন। মুস্তাফিজ ইস্যুতে ঢাকা ও দিল্লির মাঝে নতুন করে উত্তেজনা, বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা দেখলাম এই সপ্তাহে বিশ্বের আলোচিত কিছু সংবাদ। তো এই সংবাদগুলির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হিজল জুবায়ের, সহকর্মী হিজল জুবায়ের এবং মীর ফজলে রাব্বি। আপনাদের দুজনকে স্বাগতম। প্রথমে আমি আসি মীর ফজলে রাব্বি আপনার কাছে। ভেনেজুয়েলায় যে মার্কিন আগ্রাসন, আমরা দেখলাম যে মার্কিন স্পেশাল ফোর্স ভেনেজুয়েলায় প্রবেশ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ছো মেরে একরকম নিয়ে গেলেন যুক্তরাষ্ট্রে, এবং তারা তাদের বিচার শুরু করেছে অলরেডি নিউ ইয়র্কের ফেডারেল আদালতে। তো কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আসলে 2026-এর শুরুতে একটি সারপ্রাইজ ছিল পুরো বিশ্ববাসীর জন্য, যে একটি স্বাধীন সার্বভৌম দেশে, আইকি দেশের প্রেসিডেন্টের পাঠানো ফোর্স, ডেল্টা ফোর্স, তারা এসে প্রেসিডেন্ট এবং তার সস্ত্রীক, তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নিয়ে তিনি চলে আসলেন, এবং পৃথিবীর কোনো দেশ আসলে এখানে হস্তক্ষেপ করতে পারল না। এই প্রশ্নটা আসলে সবার মাথায় রাখছে যে আসলে কেন ভেনেজুয়েলার পাশে কোনো দেশ নেই। এর আগে একটু বলে নিই যে ভেনেজুয়েলার ভিতরে আসলে কোনো প্রতিরোধ কেন গড়ে তোলা গেল না। মূলত কারণটা হচ্ছে, যেটি বলা হচ্ছে অনেক বিশ্লেষক এবং যারা এটি নিয়ে গভীর পর্যবেক্ষণ করছেন, তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সেনাবাহিনীর গোপন একটি আঁতাত আগে থেকেই ছিল, যে কারণে একটি বড় অংশ এই ঘটনার সাথে আসলে মোটামুটি জড়িতই ছিলেন বলা যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলার সাথে আমরা ভ্লাদিমির পুতিন অথবা এন্টি ট্রাম্প যে কোরাম আমরা বিশ্বে দেখি, সেই জায়গা থেকে কারোরই তেমন প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এটি অগ্রহণযোগ্য সীমা লঙ্ঘন, চীনের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে, এবং নিন্দা এবং সমালোচনার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন। কেউ যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় গিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশের উপরে বলা চলে একটি সামরিক অভিযান চালালেন, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কোনো দেশ সেটি করতে পারে না। এক্ষেত্রে ভেনেজুয়েলা নিজের দেশেও, মানে ভেনেজুয়েলার থেকেও ধরনের কোনো রেজিস্ট্যান্স আমরা দেখি নাই, যেটা নিয়ে মাত্রই বললাম। সেক্ষেত্রে আজকে একটি রিপোর্ট, ডিডব্লিউর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে রাশিয়ার যে নীরবতা এবং রাশিয়া যেন চুপ ছিল, এর অন্যতম কারণ হচ্ছে রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি সমঝোতা, ইউক্রেন ইস্যুতে একটা সমঝোতা হয়েছে। এটি সাবেক একজন মার্কিন কর্মকর্তা, তিনিও একই কথাই বলেছেন যে 2019 সালে তাদের মধ্যে ধরনের একটি সমঝোতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যে রাশিয়ার যদি ভেনেজুয়েলাকে ছাড় দেয় এবং এই ইস্যুতে যদি, ল্যাটিন আমেরিকা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্রকে তেমন ডিস্টার্ব না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে বড় একটি ছাড় দেবে। এই ধরনের একটি সমঝোতা এবং এই ধরনের একটি বলা চলে আতাতের মধ্যে এই ভেনেজুয়েলার কাণ্ডটি ঘটে গেল। এবং ভেনেজুয়েলায় বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তেল। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অলরেডি হচ্ছে তেলের যে বিষয়, তেলের যে 5 কোটি ব্যারেল তেল, সেটি কিন্তু 3 ধাপে একটি পরিকল্পনা করেছেন। তিনি অন্য দেশের প্রেসিডেন্ট, কিন্তু আরেক দেশের তেল নিয়ে তার পরিকল্পনা শেষ। 3 ধাপের পরিকল্পনা প্রথম ধাপে পৌঁছে গেছে, এবং এই তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলার জনগণও সমানভাবে পাবে বলে তিনি দাবি করছেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের এখানে উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে বিশ্ববাজারে তেলের দামটা আসলে কমিয়ে রাখা। তেলের দামটা যদি কমানো যায়, তাহলে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশ যারা তেল বিক্রি করে অনেক বেশি ধনী হয়ে যাচ্ছে এবং যুদ্ধ সহ অন্যান্য জায়গায় বিনিয়োগ করছে, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের তারা একটু পিছিয়ে পড়বে। বিশ্ববাজারে তেলের দামটা নিয়ন্ত্রণ রাখা এবং কমিয়ে রাখার ক্ষেত্রে ভেনেজুয়েলার তেলের সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সহায়ক হচ্ছে বলে। ধন্যবাদ আপনাকে। আসছি আবার আপনার কাছে। তো আমরা এই মুহূর্তে এই কানেক্টেড একটা বিষয়ে প্রশ্ন রাখতে চাই হিজল জুবায়ের আপনার কাছে, যে লাতিন আমেরিকায় আসলে কি চাইছেন ট্রাম্প, মানে তার উদ্দেশ্যটা কি আসলে, মানে সেখানে কি আসলে মাদক পাচার ঠেকানো নাকি অন্য কোনো কর্পোরেট স্বার্থ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? আচ্ছা, এখন আমরা যদি এই আজকের প্রেক্ষাপটটাকে বুঝে উঠতে চাই, তাহলে আমাদের আর একটু পেছনে চলে যেতে হবে। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আরো প্রায় 2 শতাব্দী কাল আগে মনরো ডক্ট্রিন নামে তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো, উনি এই থিওরিটা মানে
সামনে আনেন। ওনার নামই এটাকে মনরো ডক্ট্রিন বলা হয়। সে সময় ইউরোপীয় যেসব দেশ লাতিন আমেরিকায় বা পশ্চিম গোলার্ধে যারা উপনিবেশ স্থাপন করেছিল, জেমস মনরো তাদেরকে এই মনরো ডক্ট্রিনের আওতায় বলেন যে তোমরা আর এই অঞ্চলে হস্তক্ষেপ করতে পারবে না, তোমাদের আর কোনো উপনিবেশ এই অঞ্চলে থাকবে না, এখন থেকে এই অঞ্চলটা আমরা দেখভাল করব। মানে যেটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, পশ্চিম গোলার্ধ, ওই অংশ, যে লাতিন আমেরিকার ওই দেশগুলো এবং যুক্তরাষ্ট্র সহ, তো লাতিন আমেরিকার অংশটাতে মনরো ডক্ট্রিনের ভেতর দিয়ে একটা একক আধিপত্য ইউরোপিয়ান দেশ পশ্চিমা অন্যান্য দেশগুলোর যে উপনিবেশ সেটা থেকে বের করে যুক্তরাষ্ট্র তার নিজের হাতে নিয়ে নেয়। এবং পরবর্তীতে এই মনরো ডক্ট্রিনকে আরো একটু এক্সটেন্ডেড করেন প্রেসিডেন্ট রুজভেল্ট। উনি এসে এর সাথে যুক্ত করেন যে যদি যুক্তরাষ্ট্র মনে করে লাতিন আমেরিকান কোনো দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের সরকার বদলে বা যে কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। বেসিক্যালি এই ডোনাল্ড ট্রাম্প এই মনরো ডক্ট্রিনকেই আবার পুনরুজ্জীবিত করছেন। এভাবেই দেখা হচ্ছে যে এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী ধরনটা, আগ্রাসনবাদী যে ধরনটা, তারা আসলে নতুন করে সাম্রাজ্য স্থাপন করতে চাচ্ছে লাতিন আমেরিকায়, যেটা স্নায়ুযুদ্ধের সময় পর্যন্ত 1990 পর্যন্ত যখন রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ চলছিল তখনও তারা নানানভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, কিন্তু স্নায়ুযুদ্ধের পর এটা কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সম্প্রতি আমরা এটা আবার বাড়তে দেখছি। এটা বাড়তে দেখার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। মূল মানে প্রথম একটা কারণ তো অবশ্যই যে এটা অর্থনৈতিক এবং এখনকার যে পুঁজিবাদী স্বার্থ, মানে কর্পোরেট গুলোর যে পুঁজি, সেটাকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ট্রাম্প এটা করছেন। যে বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পকে এবার দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর বিশাল বড় লগ্নি ছিল। এর ভেতর দিয়ে যেমন ভেনেজুয়েলাতে আমরা দেখলাম যে মার্কিন বড় তেল কোম্পানিগুলোকে আবার পাঠানোর জন্য কিন্তু উদ্গ্রীব ট্রাম্প। এটা বলা হচ্ছে যে এটা আসলে উনি ঋণ শোধ করতে চাচ্ছেন, তার যে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পিছনে তাদের লগ্নি ছিল এটা, এবং একই সাথে মার্কিন যে কর্পোরেট স্বার্থ সেটাকে উনি রক্ষা করতে চাচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে শুধু ভেনেজুয়েলা কিন্তু নয়, লাতিন আমেরিকার অন্যান্য দেশ, কিউবা, তারপরে আমরা পানামা, মেক্সিকো, কলম্বিয়া, সব দেশকেই কিন্তু উনি উস্কাচ্ছেন এবং তাদের রাষ্ট্রপ্রধানদের উনি বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাদেরও সরকার বদলের ইঙ্গিত দিচ্ছেন। এটা হচ্ছে ঠিক সেই মনরো ডক্ট্রিনেরই একটি প্রভাব, যেটাকে ডোনাল্ড ট্রাম্প বলছে তার নিজের নাম যুক্ত করে যে ডনরো ডক্ট্রিন। এইটাকে উনি পুনর্জীবিত করতে চাচ্ছেন যে নতুন করে আগ্রাসন, এবং এই অঞ্চলে এর মধ্যে চীনের যে প্রভাব তৈরি হয়েছে মানে বিশ্ব পরাশক্তি আকারে, এই প্রভাবটাকে খর্ব করার একটা প্রবণতার জায়গা থেকে, এবং একই সাথে আর একটা লাতিন আমেরিকান এইসব দেশগুলিতে কিন্তু মূলত বামপন্থী রাষ্ট্রপ্রধানরা, বামপন্থী রাজনীতির আদর্শিক রাজনীতির মানে তারাই হচ্ছে এই ক্ষমতাগুলো দখল করে নির্বাচিত। কিন্তু মার্কিনীদের সাথে স্বাভাবিকভাবেই তারা এই বামপন্থীদের সাথে তাদের যে আদর্শিক সংঘাত, এটাকেও তারা একই সাথে নিকেশ করে দিতে চাচ্ছে। মূলত এই সার্বিক একটা প্রেক্ষাপট থেকেই নতুন করে ট্রাম্প এই আগ্রাসনটাকে এগিয়ে নিয়ে। তার মানে বিষয়টা ভেনেজুয়েলায় সীমাবদ্ধ থাকছে না, পুরো লাতিন আমেরিকায় ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। অবশ্যই, এবং এটা সবসময়ই ছিল লাতিন আমেরিকায় যে এই হস্তক্ষেপ, যেটা আমি বললাম যে 200 বছর ধরে নানান সময়ে প্রায় তারা 50 থেকে 60 বারেরও মানে অর্ধ শতক, মানে 50-এরও বেশি বার যুক্তরাষ্ট্র নানান সময়ে এই লাতিন আমেরিকায় হস্তক্ষেপ করেছে। মানে লাতিন আমেরিকান দেশগুলোর জন্য এটা যে অপ্রত্যাশিত তাও কিন্তু নয়, তারা বরাবরই এই ধরনের একটা আশঙ্কায় বা আতঙ্কে থাকে, এবং এই জন্য সবসময় মার্কিনদের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স সবসময় লাতিন আমেরিকায় আছে। আমরা দেখতে যাবো যে ইতিহাস একটু ঘাটাঘাটি করলেই দেখবো যে লাতিন আমেরিকায় সবসময় একটা গেরিলা বাহিনী, গেরিলা যোদ্ধাদের একটা বাড়বাড়ন্ত এবং এই আদর্শবাদ বা এই বামপন্থী আদর্শ, এগুলার একটা চর্চা সবসময় আছে। এটার কারণ কিন্তু এই মার্কিনই আমরা। ধন্যবাদ আপনাকে। মীর ফজল রাব্বী, আবার আপনার কাছে আসি। ইরান, টালমাটাল ইরান, আমরা দেখলাম যে 28 ডিসেম্বরে দোকানদারদের, তেহরান থেকে শুরু হয়েছিল এক ধরনের বিক্ষোভ, দোকানদারদের এক ধরনের বিক্ষোভ, সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা ইরানে। প্রায় 31টা প্রদেশের মধ্যে প্রায় 25টা প্রদেশে এখন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, রাইট? তো এখন সর্বশেষ গতকালকে 10ম দিনের পর্যন্ত আমরা দেখলাম যে 36 জনের মতো নিহত হয়েছে। তো কি আসলে কি হচ্ছে ইরানে? মানে ইরানে কি খামেনি শাসনের অবসান ঘটতে যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপট আসলে মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে, এবং এটি আসলে ত্বরান্বিত হয়েছে ভেনেজুয়েলা কাণ্ডের পর অনেকটা বেশি। 28 ডিসেম্বর যে বিক্ষোভটা শুরু হয় সেটি মূলত ছিল ইরানের অর্থনীতি এবং মূল্যস্ফীতিকে কেন্দ্র করে, যেখানে আমরা জানি যে ইরানের রিয়ালের সাথে ডলারের যে মূল্যমান সেটি এখন পৌঁছেছে 14 লাখ রিয়াল, অর্থাৎ $1
$1 কিনতে আমার ব্যয় করতে হবে 14 লাখ। হিউজ। এটি এবং ইরান আস্তে আস্তে সেই বার্টার সিস্টেমে চলে যাচ্ছে, যে কোনো দেশকে তেল দিচ্ছে, সেই দেশ আবার ইরানকে অন্য কোনো পণ্য দিচ্ছে। আসলে অর্থ দিয়ে বা ডলার দিয়ে কেনার মতো যে পরিস্থিতি, সেটা আসলে এখন ইরানে নেই। এবং এই নাজুক পরিস্থিতি, যেখানে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান আসলে তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে, রাস্তায় মানুষ যখন নেমে গেছে এবং বিক্ষোভ চলমান, সেই সময় ট্রাম্প ভেনিজুয়েলা এই কাণ্ডটা ঘটালেন। এবং এটি ইরানের যারা বিক্ষোভ করছে এখন, তাদের জন্য অনেক বড় একটি স্পিরিট হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের এই কাণ্ডটা, দুটো কারণে। একটা হচ্ছে তারা বুঝে গেছে যে ট্রাম্প এখন চাইলে যে কোনো দেশে গিয়ে আগ্রাসন চালাতে পারেন, সেই সক্ষমতা তার আছে। সুতরাং ইরানও ট্রাম্প হস্তক্ষেপ করতে পারবেন, এবং একটা আশা তারা, বিক্ষোভকারীরা সেই আশাটা তারা, ট্রাম্প তো এক ধরনের মানে হুমকিও দিয়ে রেখেছেন, হুমকি দিয়ে রেখেছেন, এবং তিনি ক্যাপ সহ ছবি দিয়েছেন, মেক ইরান গ্রেট এগেন। সুতরাং তিনি যে ইরানে হস্তক্ষেপ করবেন, সেটি মূলত একসাথে ইসরায়েলও রেডি, মানে ইসরায়েলও ready, আগ্রাসনে সহায়তা করতে। এবং তারা এখানে তো একটি বিষয় আছে। এছাড়া আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে এই ভেনিজুয়েলা কাণ্ডের পর ইরানের বিক্ষোভকারীরা আসলে বুঝে গেছে যে ক্ষমতা পরিবর্তন এখন শুধু রক্তের মাধ্যমে হয় না। ভেনিজুয়েলায় যে রেজিম চেঞ্জটা হলো, নিকোলাস মাদুরোকে তারা যুদ্ধ ছাড়াই একটি ক্ষমতা পরিবর্তন হয়ে গেল। সুতরাং ইরানের যে দীর্ঘদিনের তাদের যে অবজারভেশন, যে লিবিয়া এবং সিরিয়ায় যে গৃহযুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে সরকার পরিবর্তনের জন্য, সেটি আসলে বর্তমান বাস্তবতায় দরকার নেই। চাইলেই ট্রাম্প হস্তক্ষেপের মাধ্যমে তাদের জীবনকে স্বাভাবিক করতে পারেন। এবং এই ধরনের মতবাদই কিন্তু প্রচার করা হচ্ছে ইরানে। প্রচুর পরিমাণে মোসাদ এজেন্ট যারা আছে ইরানে ছড়িয়ে ছিটিয়ে, তাদের মাধ্যমেই এবং দেয়ালেও লেখা হচ্ছে যে ট্রাম্প আসুন আমাদেরকে বাঁচান, এই ধরনের কথা আসলে লেখা হচ্ছে। এবং কাদের মদদে এইসব কথা লেখা হচ্ছে সেটা আমরা বুঝতেই পারি। এখন এখানে বিষয় হচ্ছে, যেই পরিস্থিতিতে বর্তমানে ইরানের বিক্ষোভটা চলে গিয়েছে, এখান থেকে আসলে সরকারের পিছনে আসার আর কোনো সুযোগ নেই। হয় সরকারের পেজিশকিয়ান সরকারের নীতিগত কোনো পরিবর্তনে আসতে হবে, বড় কোনো সংস্কারের দিকে যেতে হবে, না হলে মার্কিন বাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমি যেটা মনে করি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলে দিয়েছেন যে বিক্ষোভকারীদের যদি কোনো ধরনের গণহত্যা চালানো হয় তাদের উপরে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিষয়ে হস্তক্ষেপ করবে। সুতরাং ইরান এখন চাইলেও বিক্ষোভকারীদের ওভাবে গুলি করে বা বল প্রয়োগ করে থামিয়ে রাখতে পারছে না। এবং যদি খামিনি শাসনের পরিবর্তন হয়, আয়াতুল্লাহ খামিনির যদি পতন হয়, সেক্ষেত্রে প্রিন্স রেজা পাহলভি তিনি তালিকায় আছেন। তিনি বর্তমানে নির্বাসিত অবস্থায় থাকলেও তিনি কিন্তু বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন, এবং তার বিক্ষোভে বৃহস্পতিবার এবং শুক্রবার পুরো ইরান জুড়ে 31টা প্রদেশের মধ্যে 27টি প্রদেশে এখন বিক্ষোভ চলছে। পাহলভির নেতৃত্বে এখন আগামী 2 দিন বড় আকারে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং পাহলভি ছাড়া আরেকজন আছেন, তিনি হচ্ছেন মোস্তফা তাজেদাহি। তিনি হচ্ছেন একজন সাংবাদিক পেশায় এবং সংস্কারপন্থী কর্মী। তিনি কিছুটা লিবারেল, এখন বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের থেকে কিছুটা লিবারেল। আমেরিকা, মার্কিন প্রেসিডেন্ট তারা হয়তো বা ওই দিকেও যেতে পারেন, যে পাহলভিকে আবার পুনরায় না করে ওখানে এক ধরনের ক্ষমতার পরিবর্তন কে আসবেন সেটি নিয়েও আসলে এখন আলোচনা চলছে, এই পর্যায়ে আসলে চলে গেছে। ধন্যবাদ আপনাকে। হিজল জুবায়ের, আপনার কাছে আসি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে আরেকটা মুস্তাফিজ ইস্যুতে উত্তেজনা দেখা দিয়েছে। তো আইপিএল থেকে মুস্তাফিজ আমাদের স্টার ক্রিকেটার, তাকে বাদ দেওয়া হয়েছে, এবং সেই ইস্যুতে বাংলাদেশ নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না বলছে, এবং এই প্রেক্ষিতে একটা এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তো এখন কি হবে? বাংলাদেশ কি মানে বিশ্বকাপে খেলতে যাবে নাকি যাবে না? গেলেও সেটা কি ফরম্যাটে যাবে? মানে নিরাপত্তার ইস্যুটা তো এখন বড় করে দেখছে বাংলাদেশ, কি বলবো? মানে এটা ধরেন যে আমরা এই খেলা যে একটা অরাজনৈতিক ভূমিকা থাকে বা অরাজনৈতিক ভাবে খেলাকে যে দেখা হয়, আসলে এই সিদ্ধান্তের ভেতর দিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভেতর দিয়ে আসলে ভারতের ওই অবস্থানটি থেকে ভারত নিজেকে প্রত্যাহৃত করছে। যে আশিস নন্দী ওনার একটা বিখ্যাত কথা আছে, যে উনি বলেছেন যে এই দক্ষিণ এশিয়ার জন্য খেলা, ক্রিকেট বিশেষ করে, হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ ধর্ম। তো এইটাকে ভারতীয় হিন্দুত্ববাদীরা যেভাবে রাজনীতিকরণ করছে, সেটা আসলে আমাদের এই অঞ্চলের কূটনীতির জন্যই খুবই আশঙ্কাজনক। মানে আমি যে পয়েন্টটাতে আসতে চাই, যে আমাদের এখানে জুলাই গণ অভ্যুত্থানের পরে ঢাকার সঙ্গে দিল্লির যে একটা টানাপোড়েন চলছিল সম্পর্কে, সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠেছিল আমরা যখন খালেদা জিয়ার জানাজা কে উপলক্ষ করে ওখানকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন।
এবং তারেক রহমানের সাথে দেখা প্রতিরক্ষা সাক্ষাৎ মন্ত্রী রাজনাথ সিং উনি দিল্লির বাংলাদেশ দূতাবাসে যে শোক বই স্বাক্ষর করলেন খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে, এসব কিন্তু একটা বার্তা ছিল যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কটাকে সহজ করে তুলতে চায়, এবং এটা কূটনৈতিকভাবে এটা খুব ইতিবাচক একটা ব্যাপার ছিল যে অবশ্যই প্রতিবেশীর সাথে আপনাকে মর্যাদা ভিত্তিক একটা সহজ সম্পর্কে পৌঁছাতে হবে। এটা বাংলাদেশও বারবার বলে আসছে, ভারতও এই বার্তাটাই কিন্তু দিয়েছে। না হলে কিন্তু চাইলেই ভারত খালেদা জিয়ার জানাজাতেও আরো কম গুরুত্বপূর্ণ লোককেও পাঠাতে পারত, তা কিন্তু পাঠায়নি। ইভেন নরেন্দ্র মোদী একটি ব্যক্তিগতভাবে একটি চিঠিও পৌঁছে দিয়েছেন শোক জানিয়ে তারেক রহমানকে। তো আমরা দেখছি যে এই যে ভূমিকাটা, এটা যেন মুহূর্তেই উল্টো দিকে ঘুরে গেল মোস্তাফিজের এই ঘটনাটাকে কেন্দ্র করে। বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট বা বাংলাদেশের এখানকার প্রশাসনিক যে ইতিবাচক একটা মনোভাব তৈরি হয়েছিল, এটা কিন্তু রিভার্স হয়ে গেল। তো এটা এক ধরনের বিচ্যুতি, ভয়াবহ বিচ্যুতি। এখন প্রশ্ন উঠছে যে এটা কি ভারতীয় যারা প্রশাসনের বা সরকারের শীর্ষে আছেন তাদের কোনো ধরনের ইশারা ছাড়াই এটা ঘটলো, এককভাবে ঘটলো, নাকি এখানে একটা ইশারা ছিল? এটা একটা বড় প্রশ্ন উঠছে। তো মানে প্রথমত এটা একটা এরকম একটা ব্লান্ডার। এর বাইরে এখন বাংলাদেশ যে ভূমিকায় আছে, বাংলাদেশ যে জায়গা থেকে বলছে যে তা আমরা আমাদের সেন্টিমেন্ট বাধাগ্রস্ত, মানে অপমানিত বোধ করেছি আমরা যৌথভাবে, এবং আমরা নিরাপত্তা জনিত কারণে আমাদের দলকে ভারতে পাঠাবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই পয়েন্টে বাংলাদেশ অনড় থাকবে বলেও জানিয়েছে, এবং আমার অবশ্যই মনে হয় যে ভারত যেভাবে কতিপয় হিন্দুত্ববাদীদের চাপে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, যেটা আগে তারা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে কিন্তু তারা এটা করতো। আইপিএল এ কিন্তু পাকিস্তানি খেলোয়াড়রা অনেক দিন ধরে, প্রায় 10 বছর ধরে খেলছে না, অনেক দিন ধরে ওনারা কিন্তু নিষিদ্ধ খেলছে। এতদিন এটা বাংলাদেশের ক্ষেত্রে ছিল না, কিন্তু আমরা দেখছি যে হিন্দুত্ববাদীরা কিন্তু এটাকে বাংলাদেশের দিকেও এই রাজনীতিটাকে ছড়িয়ে দিচ্ছে। এটা খুবই অপ্রত্যাশিত, এবং এই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের কূটনৈতিক ভাবে বিষয়টাকে পলিটিসাইজ করা হচ্ছে। আপনি অবভিয়াসলি পলিটিসাইজ তো ইন্টেনশনালি করা হচ্ছে। ইভেন এটাকে যদি হিন্দুত্ববাদীরা তো অবশ্যই ইন্টেনশনালি করছে, কিন্তু ভারত এবং বাংলাদেশ দুই পক্ষেরই আসলে এটাকে রাজনৈতিক হাতিয়ার যাতে এটা হয়ে উঠতে না পারে, অন্তত সম্পর্ক অবনতির দিকে না যায়, সেভাবেই আসলে এটা সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত, এবং বাংলাদেশের অবশ্যই মর্যাদা ভিত্তিক, সমতা ভিত্তিক একটা সমাধান খোঁজা উচিত। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।